তাদেরকে রেগুলার স্কেল দেওয়া হয়েছে। 2 দফায় ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে, 3 দফায় হেল্পার, অন্যান্য ধরনের যারা টেকনিশিয়ান তাদেরকে নিয়োগ করা হয়েছে। সংখ্যাটা বিরাট। এদের বেতন ভাতার জন্য রাজ্য সরকারের কাছে হাত পাততে হয়নি, এবং সেখানে গিয়ে না লাভ না লোকসান একটা কোম্পানি তৈরি হয়েছিল। ভারতবর্ষের মধ্যে যথেষ্ট নাম করেছিল ত্রিপুরা, আমি যতটুকু জানি 3 নম্বর স্থানে গিয়েছিল, এবং লোডশেডিং উঠে গিয়েছিল। নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বরমুড়া চালু হয়েছিল, 42 মেগাওয়াট বিদ্যুৎ আসত, সম্পূর্ণ বন্ধ। এই সরকারের সময় সম্পূর্ণ বন্ধ। রুখিয়া এখান থেকে 60-62 মেগাওয়াট পাওয়া যেত, এটাও এখন শুনেছি 18 থেকে 20 মেগাওয়াট পাওয়া যায়, বাকিটা সব বন্ধ। এবং ডম্বুর থেকে পাওয়া যেত অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 7 ইউনিট, এটাও স্তব্ধ, 5 থেকে 7 মেগাওয়াট, এবং এই মেগাওয়াট বিদ্যুৎ সেটা সবটা বন্ধ। তাহলে নিজস্ব উৎপাদন এখন মাত্র 20। এই যে গ্যাপটা তৈরি হলে সরকারের সময়, এই গ্যাপের ফলে গিয়ে নিজস্ব যে বিদ্যুৎ উৎপাদন হতো সস্তায়, বাইরে থেকে যে বিদ্যুৎটা আনা হয় এটা একটু দাম বেশি। তাহলে স্বাভাবিক কারণে কস্টিং বাড়বে। এবং যেই সংস্থাটা লাভ দিয়েছিল সরকারকে, 300 কোটি টাকার উপরে ফিক্সড ডিপোজিট ছিল, সেই কোম্পানিটা গত বছর তারা যে ব্যালেন্স শিট দাখিল করেছে, সেই ব্যালেন্স শিটে দেখিয়েছে যেটার ভিত্তিতে এখন দামটা বেড়েছে। তাদের ব্যালেন্স শিট যেটা তারা দাবি জানিয়েছেন, সেখানে গিয়ে তারা বলেছেন, আমি আপনাদেরকে এক্সাক্ট 1700 কোটি টাকার উপর, 1700 কোটি টাকার উপর রেভিনিউ গ্যাপ দেখিয়েছেন। সিরিয়াস ঘটনা, যেটা ছিল না লাভ না লোকসান, সেখানে গিয়ে 1700 কোটি টাকার উপর রেভিনিউ গ্যাপ, মানে লসে চলছে দেখিয়ে তারা বিদ্যুতের নিগম পিটিশন দাখিল করেছে রেগুলেটরি কমিশনের কাছে দাম বাড়ানোর জন্য। এবং সেখানে গিয়ে 1709 কোটি টাকা, আমি এক্সাক্ট ফিগারটাই বলছি, যেটা দেখিয়েছিল তারা রেভিনিউ গ্যাপ। নিগম এখানে বিভিন্ন সংস্থা, যেমন এই সংস্থাও গিয়ে তারা আপত্তি জানিয়েছে। রেগুলেটরি কমিশন সেখানে গিয়ে তারা এবার যে নির্দেশটা জারি করেছেন, বলেছে তোমরা যাই চাও, আমরা 479 কোটি টাকা গ্যাপ তোমাদেরকে মিটিয়ে নেওয়ার জন্য, আদায় করার জন্য পারমিশন দিলাম। এটা তারা প্রথম দফায় বলেছে 117 কোটি টাকা আদায় করো। তার ভিত্তিতে 117 কোটি টাকা গ্রাহকদের মূল্য বৃদ্ধি ঘটিয়েছেন, ফিক্সড চার্জ সহ নানা ধরনের চার্জ বাড়িয়ে গ্রাহকদের উপর সেই বোঝা চাপিয়ে দিয়েছেন। এবং এই পরিস্থিতির মধ্যে গিয়ে দেখা যায় তারা কালকে বলতে গিয়ে বলছেন সুপ্রিম কোর্ট। আসল ঘটনার কি, 2003-এর আগে গোটা ভারতবর্ষে যতগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানি সরকারের আওতায় ছিল, তখন তাদের দেনা ছিল মাত্র 50,000 কোটি টাকা। আমি তথ্য দিয়ে বলছি। তারপরে গিয়ে 2003-এর বিদ্যুৎ আইন পাশ করার পর এখন আমি যতটুকু জানি, গোটা ভারতবর্ষের বিদ্যুৎ কোম্পানিগুলোকে কেন্দ্রীয় সরকার তার নতুন আইন প্রয়োগ করতে গিয়ে এখন গিয়ে তার গ্যাপ দাঁড়িয়েছে 7 লক্ষ কোটি টাকার কাছাকাছি। 7 লক্ষ কোটি টাকা। কী আইন তৈরি করলেন? যে আইনে বেসরকারি কোম্পানিগুলো লুটপাট করছে, সরকারি কোম্পানিগুলো সব মুখ থুবড়ে পড়ার অবস্থা। যেমন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড তাদের নীতির জন্য, তাদের ভুলের জন্য আজকে মুখ থুবড়ে পড়ার অবস্থা থেকে তারা দাঁড় করিয়েছেন। এই পরিস্থিতি তৈরি করে প্রাইভেট সংস্থাগুলোকে ঢুকার জন্য, অবাধে ব্যবসা করার জন্য সুযোগ তৈরি করার জন্য এটা তারা করেছেন। বলছেন 40 কোটি থেকে 70 কোটি টাকা নাকি এমনিতে সাবসিডি দিচ্ছেন। আমি জানি না, বামফ্রন্টের সময় নেওয়া সিদ্ধান্ত 40 কোটি টাকা সাবসিডি দেওয়া। তো অ্যাকচুয়াল নিয়মটা কি বলছে সুপ্রিম কোর্ট। আর এই সুপ্রিম কোর্ট কী বলেছে? গ্যাপটাকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করো। এখন এই গ্যাপটাকে একটা জায়গায় যদি নিয়ে আসতে হয়, সরকারকে যদি 3 লক্ষ কোটি টাকা, এবার আমরা যতটুকু জানি বাজেটে প্রভিশন রেখেছে, আদানি আম্বানির মতো কোম্পানি যারা বিদ্যুতের ব্যবসায়ী তা এবং টাটা,
তাদের জন্য 3 লক্ষ কোটি টাকা স্মার্ট মিটার ইত্যাদির জন্য রেখেছেন। তাহলে এই যে 6 থেকে 7 লক্ষ কোটি টাকা কোম্পানিগুলো যেখানে দেনার দেয় বুক থুবড়ে পড়েছে, এই দেনা কেন্দ্রীয় সরকার এককালীন দিয়ে দিলেই তো হয়। সেটা লোন হিসেবে দিতে পারেন বা এটাকে দান হিসেবে দিতে পারেন। এটা দিয়ে দিলে তো বকেয়া থাকে না, গ্রাহকের উপর চাপ পড়ে না। এখন পরিচালনগত ব্যর্থতা এবং জনগণের স্বার্থবিরোধী আইনের জন্য সমস্ত কোম্পানিগুলো আজকে ঋণগ্রস্ত। এই ঋণের হাতে রেহাই পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলেছে কি, বলেছে যে এটা সম্পর্কে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করো। সুপ্রিম কোর্ট এটা পরিষ্কারভাবে বলেনি যে এটা গ্রাহকের কাঁধে চাপিয়ে দাও। গ্রাহকের কাছে চাপিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেনি। এবং রেগুলেটরি কমিশন এটা একটা কোয়াচি জুডিশিয়ারি ডিপার্টমেন্ট। রেগুলেটরি কমিশন যে জাজমেন্ট দেয়, ইচ্ছে করলে কোম্পানি বা সরকার তার রিভিউ চাইতে পারেন, আইনেই আছে। আমরা রিভিউ চেয়েছিলাম, রিভিউ চেয়ে কমিয়ে নিয়েছি যে এটা আমরা দিতে পারবো না, তোমরা কমিয়ে দাও। তারা কমিয়ে দিয়েছেন, আমরা সাবসিডাইজ করেছি। এখন গিয়ে এই পরিস্থিতির মধ্যে ফিক্সড চার্জ, আমাদের সময় এটা ছিল 25 থেকে 35 টাকা পর্যন্ত। আমরা অ্যাকচুয়ালি প্রতি বছর ব্যালেন্স শিটের পজিশনটা দাখিল করতে হয়, আয় ব্যয়। এটা রেগুলেটরি কমিশনের কাছে দাখিল করতে হয়। রেগুলেটরি কমিশন বিদ্যুৎ আইন 2003 অনুযায়ী তৈরি করা হয়েছে। তাহলে এই হিসাবটা আগেও আমরা দাখিল করতাম। সেখানে গিয়ে তারা ব্যালেন্স শিটটা যখন দেখায়, সেখানে এটা দাখিল করে কে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড দাবি করে তারা এই দিলাম ব্যালেন্স শিট, এই লাভ, এই লোকসান, এই আয়, এই ব্যয়, রেভিনিউ যে গ্যাপটা, এই গ্যাপটা কমানোর জন্য তখন গিয়ে তারা দরখাস্ত করে বৃদ্ধি দাবি করে। রেগুলেটরি কমিশন সবটা শোনার পর, গ্রাহকদের অভিযোগ শোনার পর একটা রায় দেয়। রায় দেওয়ার পর সেটা নিগমের কাছে যায়। নিগম সেটা কার্যকরী করবে না রিলিফ দেবে না করবে না, এটা কোনো বাধ্যবাধকতা নেই। রেগুলেটরি কমিশন বলবে এই করো তুমি, আর নিগম দাবি করবে আমি এটা চাই। তাহলে রেগুলেটরি কমিশন বামফ্রন্টের সময় নির্দেশ দিতেন, আমরা সেখানে গিয়ে বলতাম এই ইউনিটে এত থেকে এত ইউনিট এত সাবসিডি দেবে, এত থেকে এত ইউনিট, আরেকটা পিটিশন দাখিল করতাম। সেই পিটিশন অনুযায়ী রেগুলেটরি কমিশন সেকেন্ড অর্ডার বের করত, দ্বিতীয় অর্ডারটা বের করতে। যে রেগুলেটরি কমিশন নির্দেশ দিয়েছেন রেভিনিউ গ্যাপ কমানোর জন্য, সেখানে গিয়ে এটা তো সরকারের দায়িত্ব নাকি। এই যে নিগমটা কার, 100% এখনও সরকারের শেয়ার, সরকার পরিচালিত, বোর্ড নমিনেটেড বাই স্টেট গভর্নমেন্ট, বোর্ড পরিচালিত স্টেট গভর্নমেন্ট, তো সরকারের না, এটা কার? যদি এটা কালকে টাটার হাতে তুলে দেয়, আম্বানি আদানি তাদের খুব কাছের লোক, তাদের হাতে তুলে দেয়, যেটা ভারতবর্ষে এখন এনটিপিসি, পাওয়ার গ্রিড এবং নিপকুর মতো অর্গানাইজেশন তুলে দিচ্ছেন, ভারতবর্ষের জনগণের টাকায় তৈরি। এবং এটা যদি করেন আরও ভয়ঙ্কর দিন মানুষের জন্য অপেক্ষা করছে। কাজে এটা সরকারের দায়িত্ব নেই, সরকার দায়িত্ব অস্বীকার, এটা আগে বলেছেন। কিন্তু কালকে কিন্তু আমি দেখলাম প্রথমবার তো বলেছে দাম বাড়লো কি কমলো এটা আমাদের ব্যাপার না, এটা সবটা রেগুলেটরি কমিশনের ব্যাপার। তাই যদি ঘটনা হতো তাহলে কালকে কেন আপনারা সাবসিডি ঘোষণা করলেন? দায় নেই কোথায়? দায় তো আছে, এবং কালকে স্বীকার করেছেন যে সরকার আমরা অস্বীকার করছি না দায়িত্বের ব্যাপার। তিনিই বলেছেন, কিন্তু আগে একবার আপনাদের সাংবাদিক বন্ধুদের সামনে বলেছেন, আমার সামনে তো বলেনি। পট্টপট্টিকে যেটা দেখেছি এটা সব গ্রাহকদের ব্যাপার এবং রেগুলেটরি কমিশনের ব্যাপার, নিগমের ব্যাপার, এটা সরকারের ব্যাপার না, এইভাবেই তো বলেছেন। আপনারা যা পট্টপট্টিকে লিখেছেন তাই তো দেখলাম। কালকে তো এটা বলেছেন শেষ পর্যন্ত যে না, সরকার বুঝেছেন মানুষের কথাটা, সরকার এখানে দায়িত্ব অস্বীকার করতে চায় না। এটা তো আর নতুন কিছু না। কাজে সরকারকেই ঠিক করতে হবে এখানে কোন পদ্ধতিতে এটাকে নিরসন করতে হবে। আপনি বললেন যে কৈলাসহরে একটা বেসরকারি কোম্পানি 150 কোটি টাকা নিয়ে চলে গেছে। এই ধরনের 5টা কোম্পানির বেসরকারি কোম্পানিকে রাজ্যে ডিভিশন দিয়েছে, তার 5টা ডিভিশন দিয়েছে, মানে 5টা মহকুমা। এখন
রেগুলেটরি কমিশনের কাছে টিএসসিসিএল এর পক্ষ থেকে এই যে 5টা ডিভিশন এগুলো সম্পর্কিত কোনো তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ হচ্ছে। এই নিয়ে আপনি কি বলবেন? এটা দিতে বাধ্য, কারণ এটা ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে দিয়েছে, তার আয় ব্যয়ের হিসাব। কারণ বিদ্যুতের সমস্ত সেট আপটা ব্যবহার করছে কার? এই যে যারা ফ্র্যাঞ্চাইজি সিস্টেম ব্যবহার করছে, ধরুন মোহনপুর, এই লংটাই ভ্যালি মহকুমা, তারপর এদিকে সাবরুম যেগুলো আছে, এই যে সেট আপটা, এখন যে সেট আপ সাবস্টেশন এবং বিদ্যুৎ বন্টন, হাই টেনশন লাইন, নিম্ন পরিবাহী লাইন, উচ্চ পরিবাহী লাইন, এন্টায়ার সিস্টেমটা কে ব্যবহার করছে? ওই যে ফ্র্যাঞ্চাইজি বেসরকারি কোম্পানি। তাহলে সে বিদ্যুৎটা কোত্থেকে নিচ্ছে? বিদ্যুৎ কিন্তু সে কোনো কোম্পানি থেকে, উৎপাদনকারী কোম্পানি থেকে না কিনে চালাকি বুদ্ধি হলো কিনছে কার থেকে? নিগম থেকে। নিগম থেকে কিনে নিগমের বিল দেয় না, কিন্তু গ্রাহক থেকে বিল আদায় করে। ওই যেটা করেছে কৈলাসহর, এবং ওই একটা ডিভিশন যে পালিয়ে গেছে, 150 কোটি টাকা গ্রাহক থেকে আদায় করেছে, আর এখান থেকে নিগম থেকে যে বিদ্যুৎ নিয়েছেন সেই টাকা পরিশোধ করেনি। বক্তব্যে দেখা যাচ্ছে যে এই বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, দুর্নীতি হচ্ছে। এটা তো প্রথম প্রমাণ আমি বলে দিচ্ছি। এফআইআরও হচ্ছে না। মহারাষ্ট্রে এনরন নামে একটা কোম্পানি এসেছিল মহারাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য, কিছুদিন পরে পালিয়ে যায়। এরা গিয়ে ওয়াশিংটনে মামলা করে ভারত সরকার থেকে টাকা নিয়ে গেছেন ভূ এগ্রিমেন্টের জন্য। উড়িষ্যার সম্পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বেসরকারি একটা কোম্পানির হাতে। যখন আপনাদের মনে আছে কিনা, প্রলয়ঙ্করী একটা ঘূর্ণিঝড় হয়েছিল, সমস্ত বিদ্যুৎ লাইন মুক্তবে করেছে, পালিয়ে গেছে। পরে আবার সরকার এটাকে টেক ওভার করেছে, আবার গ্রহণ করতে বাধ্য হয়েছে। ভারতবর্ষে কয়েকটা রাজ্যে কিন্তু বেসরকারি হাতে দিয়ে দেওয়ার পর যখন লাভ থাকে তখন থাকে, যখন মুনাফা কম থাকে পালিয়ে যায়। শেষ পর্যন্ত গ্রাহকরা সাফার করে ক্ষতিগ্রস্ত হয়, বিরাট ঋণগ্রস্ত হয়, এটা ব্যালেন্স শিটে তার রিফ্লেক্ট হয়, এবং এর ফলে পরিষেবা ক্ষুণ্ণ হয়। 150 কোটি টাকা দিয়ে পালিয়ে গেছে, কোনো এফআইআর হলো না, বড় কেউ জড়িত বলে আশঙ্কা করছেন? থাকতে পারে, এটা তারা দিন করে বের করুক। এ নিয়ে বলেছিল তো ব্যবস্থা নেবে, কিন্তু কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমি সংবাদ মাধ্যমে দেখতে পাইনি। বলেছিল ব্যবস্থা নেবে, যে টাকাটা নিয়ে গেছে, কিন্তু নিয়ে চলে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, বামফ্রন্ট সরকারের সময় পাঞ্জাব বিদ্যুৎ কিনে টাকা দেয়নি, রিমাইন্ডার দেওয়ার পরে দেয়নি। আমরা সেখানে চণ্ডীগড়ে গিয়ে হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছিলাম, অ্যাজ পার এগ্রিমেন্ট তুমি টাকা দাও, এবং কোর্টে ইন্টারেস্ট সহ বিদ্যুতের দাম, ইন্টারেস্ট, আমাদের অ্যাডভোকেটের ফি সহ আদায় করে নিয়ে এসেছি। তাহলে এগ্রিমেন্টে যদি ফাঁক ফোকর থাকে, কি করে মামলা করবে? কি এগ্রিমেন্ট করেছেন, কিসের ভিত্তিতে দিয়েছেন? একটা চুক্তিনামা তো করেছেন সরকারের সঙ্গে। এখন সেই এগ্রিমেন্টেও যদি ফাঁক ফোকর থাকে, সুযোগ তো নেবেই বেসরকারি সংস্থা, এবং এই ফাঁক ফোকর নিয়েই বোধহয় এগ্রিমেন্টগুলো হয়। যেই সুযোগ নিচ্ছে এখন আদানিরা, যেই সুযোগ নিচ্ছে আম্বানিরা। আপনারা জানেন গুজরাটে 16 টাকা 1 ইউনিট বিদ্যুৎ, প্রধানমন্ত্রীর রাজ্য। সরকারি কোম্পানি বন্ধ করে দিয়েছে, টোটাল সাপ্লায়ার এখন কে? আম্বানি আদানি সাপ্লায়ার। তো এই তো চলছে দেশে। আমরা তো বলছি যে বিদ্যুতের আইনটাকে চেঞ্জ করো। এখন আবার 2025 যেটা পাশ করার, এটা যদি করাতে পারে একেবারে শেষ। কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, গরিব মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। বাধার ফলে এখনও আটকানো আছে, বারবার চেষ্টা করছে পাশ করানোর জন্য। এরা চাইছে না সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার করুক। এই ত্রিপুরা রাজ্য যদি বিদ্যুতের দাম লাগামহীনভাবে বাড়ে, গরিব মানুষের বিদ্যুতের লাইন বিল না দেওয়ার জন্য আপনি কেটে দিতে পারেন। আমি একটা কথা বলছি পরিষ্কার, আমি যখন মন্ত্রীর দায়িত্বে ছিলাম, সরকারের ডিস্ট্রিবিউশনে ব্যাখ্যা করে বললাম, সরকার চায় সকল অংশের মানুষ বিদ্যুৎ ব্যবহার করুক। যদি টাকা না দেয়, বারবার যাও, আদায় করার চেষ্টা করো। তুমি যদি লাইন কেটে দিয়ে আসো, হ্যাঁ কাটতে হবে। যদি তার ক্ষমতা থাকে মামলা করো, অ্যারেস্ট করো, আইনে আছে কিন্তু নন বেইলেবল, অ্যারেস্ট করে নিয়ে ঢুকিয়ে দেওয়া যায়। ভিজিলেন্স স্কোয়াড ছিল, এবং রাজ্য সরকারের থেকে এক প্লেটুন স্টাফ এনে বেতন আমরা দিতাম। নিগম, পুলিশ, রাজ্য সরকারের পুলিশ এনে
একজন ডিএসপি সহ আমরা তাদেরকে দিয়ে ভিজিলেন্স স্কোয়াড করে গ্রামে গ্রামে হানা দিয়ে আমরা বলতাম হানা দিলে হবে না, নিউ কানেকশান দিয়ে দাও, নইলে সে এখন কেটে দিয়ে আসছে রাত্রে লাভা লাগাবে, তাতে কি আপনি 10টা কমাতে পারবেন? কাজে সরকার যেদিকে যাচ্ছে দাম বাড়ানোই একমাত্র সমস্যার সমাধান। আমার মনে হয় এটা রিথিঙ্ক করা উচিত, মানুষের সাধ্যের মধ্যে থাকে সেইভাবে দামটা নির্ধারিত হোক, আর বাকি ব্যবস্থাগুলো যদি নেওয়া যায় আমার মনে হয় একটা জায়গা আনা যাবে। আমাদের রাজ্যের মানুষ একেবারে সরকারকে সহযোগিতা করে না, এটা ঠিক না। সহযোগিতা যদি না করতো তাহলে এই জায়গায় কী করে আসবো? আমরা তো ডিভিডেন্ডও দিয়েছি। অনেকে প্রশ্ন করে কী করে ডিভিডেন্ড দিলেন, বলতে শুনতে গেলে জানি না সরকার শুনবে কিনা। বেশি বিদ্যুৎ বহির্রাজ্যে বিক্রি করে লভ্যাংশ আইতো, সেই লভ্যাংশ আমরা ক্রস সাবসিডি দিতাম গ্রাহকদের। বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে বিরাট অঙ্কের টাকা লাভ আসতো, ক্রস সাবসিডি হিসেবে গ্রাহকদেরকে দিতেন। এতে করে বিদ্যুৎ নিগমের ব্যালেন্স শিটটা দারুণ জায়গায় ছিল। এখন রাজ্য সরকার বাইরে থেকে তখন প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ বাইরের কোম্পানি থেকে শেয়ার সহ পেতেন। ত্রিপুরা নিজস্ব উৎপাদন পাগাটানা, এদিকে মনারচক, নিপকো আর নর্থ ইস্টের কোম্পানিগুলো বাইরে একটা কোম্পানি থেকে আমরা বিদ্যুৎ কিনেছি শেয়ার। এই শেয়ার হিসেবে টোটালি 500 মেগাওয়াটের মতো আমাদের ছিল। 90.73% দাম বেড়েছে। এবার যুক্তিটা দেখাতে না কেন এই যে সংস্থাটা প্রায় নিউট্রালাইজ করেছিল লাভ লোকসান, এটাই গিয়ে এই অবস্থায় নিয়ে দাঁড় করিয়েছেন কিসের ভিত্তিতে তারা সেটা বলল। এবং এই সময়ে খরচ তো কমার কথা বলে কেন? আমি যতটুকু জানি 40% সরকারি কর্মচারী যারা ডেপুটেড ছিলেন রিটায়ারমেন্টে গেছেন, রেগুলার রয়েছেন নিগমে রিটায়ারমেন্টে গেছেন। 35 থেকে 40% কমলে স্যালারি হেড কমবে। তারপর সিস্টেম ইমপ্রুভমেন্ট, কথায় কথায় যেটা বলে হ্যাঁ ঠিক এটা দরকার আছে, অস্বীকার করি না, সিস্টেম ইমপ্রুভমেন্ট করতে হবে, তাহলে টেকনিক্যাল কমার্শিয়াল লস কমবে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা আমাদের সময় আনা শুরু হয়েছে, কাজও শুরু হয়েছিল। এডিবি থেকে টাকা পেয়েছেন কেন? টেকনিক্যাল কমার্শিয়াল লসটাকে কমানোর জন্য। তাহলে বিদ্যুতের দাম কমবে। তাহলে 8 বৎসরে প্রচুর পরিমাণ টাকা পেয়েছেন, সেই টাকা দিয়ে সিস্টেম ইমপ্রুভমেন্ট করার জন্য কাজও করেছেন। আমাদের সময় শুরু করা কাজের এখনও ফিতা কাটছেন, উদ্বোধন হচ্ছে, জানি না এত বছর কেন লাগলো। তাহলে সিস্টেম ইমপ্রুভমেন্ট যত বাড়বে তত বেশি টেকনিক্যাল লসটা কিন্তু কমবে। কিন্তু তাদের যে ফিগার, সেই ফিগারে তো এটা দেখানো হয়নি। টেকনিক্যাল লস তো প্রায় অনেকটা অ্যাজ ইট ইজ, অনেকটা আগের মতো, সামান্য একটু হেরফের, তেমন কিছু বড় কিছু নেই। কমার্শিয়াল লস, কমার্শিয়াল লসের ক্ষেত্রে একসময় বলেছিলেন ড্রোন ব্যবহার করবেন, আমি বলিনি কিন্তু এটা ড্রোন ব্যবহার করবেন, ড্রোন টোন ইত্যাদি বলেছেন। জানি না ড্রোন টোন যদি ব্যবহার করে চুরি টুরি ইত্যাদি বন্ধ করতে ভালো, ভালো স্টেপ নিক না, ভালোই তো। চুরি নিয়ে বললো আগের মন্ত্রী নাকি বলেছে এটা বন্ধ করা সম্ভব না। আমি এই ধরনের শব্দ বলেছি, সম্পূর্ণ বন্ধ করা যাবে না, তবে এটাকে কমাতে হবে। কমাতে গেলে বাড়ি বাড়ি কানেকশান দিতে হবে, যে এলাকায় হুকিং লাইন করে সেই এলাকায় বিদ্যুতের লাইন টেনে নিয়ে যেতে হবে। এই ছিল আমার বক্তব্য, এই ছিল আমার বক্তব্য। কাজেই সেখানে বিদ্যুৎ চুরি সবটা বন্ধ হয়ে যাবে এ কথা আমি বলছি না, এবং এটা কিছুটা কিন্তু কমাতে হবে, না কমলে তো এটা বৈধ গ্রাহকের কাঁধে পড়বে। তারপর মিটারগুলো এখনও খারাপ, চেঞ্জ করছে না। কালকে সাংবাদিক সম্মেলনে যেটা বললেন, আসল কোনটা কোথায়? একটা হলো দামটা ডাবল হয়ে গেছে, 2 হলো রিডিং মারাত্মকভাবে বেড়ে গেছে। এই রিডিংটা নিয়ে তাদের গ্রাহকদের সন্দেহ তৈরি হয়েছে। বলছে স্মার্ট মিটার বামের আমলে লাগিয়েছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক যখন চাপাচাপি করলেন সিস্টেম ইমপ্রুভমেন্টের জন্য টাকা দেব না যদি তোমরা কিছু ব্যবহার না করো স্মার্ট মিটার, আমরা তখন তাদেরকে বলেছি বিশ্বের অভিজ্ঞতা কী, বললো যে এটা পজিটিভ নেগেটিভ দুটোই আছে। এর ভিত্তিতে বলবো তোমরা এখানে 50,000 মিটার অ্যাটলিস্ট
7,70,000 মধ্যে 50,000 মিটার আগরতলা শহরে লাগাও। আমরা বললাম এক্সপেরিমেন্ট হিসাবে পরীক্ষামূলকভাবে এই 50,000 মিটার আমরা লাগাবো। আমরা লাগিয়েছি, কোনো অভিযোগ তো নেই, কোনো অভিযোগ ছিল না। রিডিং বেশি আসে, বিল বেশি হয়েছে। আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন, মনে করুন তো এগুলো 15, 16, 17তে লাগানো হয়েছে, কোনো অভিযোগ এসেছে? গ্রাহকদের থেকে কোনো অভিযোগ নেই। কারণটা কি জানেন? এখানে মুখ্য কারণটা যেটা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই, তখন যেটা লাগিয়েছে সেটা লাগিয়েছে নিগম, ত্রিপুরা সরকারের অধীনস্থ সংস্থা। দায়িত্বকার নিগমের, দায়িত্বকার সরকারের, সবটা সরকারের দায়িত্ব। যদি খারাপ হয় সরকার ঠিক করবে, নিগম ঠিক করবে। যদি এটাকে চেঞ্জ করতে হয় নিগম এবং সরকার ঠিক করবে। আর এখন যেটা লাগাচ্ছে স্মার্ট মিটার, এটা কার? আম্বানি, আদানি, টাটাদের, এবং এটা সব বেসরকারি সংস্থা দিয়ে এটা লাগাচ্ছেন। লাগিয়ে যাওয়ার পর এটা খারাপ হলে কে ঠিক করবে? নিগমের দায়িত্ব নেই, সরকারের দায়িত্ব নেই। যদি এটা চেঞ্জ করতে হয় দাম বিরাট, 8 থেকে 10,000 টাকা দাম একটা মিটারের। আগেরটা ছিল 1400 থেকে 1600 টাকা। তাহলে এটা চেঞ্জ করার পর যে টাকাটা লাগবে সেই টাকা দেবে কে? এই টাকা কনজিউমারকে দিতে হবে, সরকার যদি দায়িত্ব না নেয়। তাহলে সরকার কোনো দায়িত্বে থাকবে না, স্মার্ট মিটার লাগিয়ে দেবেন, চুপ করে বসে থাকবেন, মানুষের অভিযোগ শুনবেন না। এটা কী করে হয়? আমি আশা করেছিলাম সরকারের দিক থেকে স্মার্ট মিটার নিয়ে কোনো বক্তব্য আসবে। ইতিমধ্যে ভারতবর্ষে তীব্র বিক্ষোভের মুখে 30% বেশি স্মার্ট মিটার গোটা ভারতবর্ষে লাগাতে পারেনি। এই কাজ শেষ করার কথা ছিল গত 3 বছর আগে, আইনে বাধ্যতামূলক নয়। এই রিসেন্ট পার্লামেন্ট সেশনে যখন ধরল বিরোধী দল, তখন গিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী বললেন এটা বাধ্যতামূলক নয়, এটা হলো গ্রাহক ইচ্ছা করলে লাগাতে পারে। উপর কেন এটা জোর করে চাপিয়ে দিচ্ছেন? গ্রাহকরা নিতে চাইছেন না। নতুন কোনো যদি কানেকশান নিতে হয় সেখানে স্মার্ট মিটার লাগিয়ে দিচ্ছেন এবং গ্রাহকদেরকে বাধ্য করছেন। এবং স্মার্ট মিটারের রিডিং নিয়ে গ্রাহকদের মধ্যে নানা ধরনের অভিযোগ আসছে, এগুলো সমাধান করতে পারছেন না। এবং স্মার্ট মিটারে কেন এই তড়িঘড়ি? বেসরকারি সংস্থার হাতে সবটা তুলে দিয়েছেন। আরেকটা যেটা হলো, বেসরকারি সংস্থাকে ঢুকার জন্য ত্রিপুরাতে এখনও বেসরকারি সংস্থা ঢুকতে পারেনি। ঢুকার রাস্তাটা পরিষ্কার করার জন্য এই স্মার্ট মিটার। এটার মধ্যে আমরা যতটুকু জানি, এটার মধ্যে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে প্রযুক্তির বিপক্ষে না, প্রযুক্তির পক্ষে। কিন্তু প্রযুক্তি যদি সেখানকে মানুষকে ঠকানোর জন্য ব্যবহার হয়, মানুষের ক্ষতির জন্য ব্যবহৃত হয়, শুধু লাভের জন্য ব্যবহৃত হয়, তার আপত্তি আছে। এবং এই প্রযুক্তির মধ্যে দেখা যাচ্ছে কতগুলি বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রথম যেটা, এটা ডেটা যেটা সম্পূর্ণ আগে ছিল রাজ্যগুলি রাখতো, এখন এটা সেন্ট্রালি হবে। কে এটাকে চালাবে? অ্যালগরিদম নামে স্পেশাল একটা কম্পিউটার সিস্টেমে বেসরকারি সংস্থার হাতে এই দায়িত্ব তুলে দিয়েছেন। এতে গ্রাহকের যে গোপনীয়তা, তার আধার কার্ড, তার নানা বিষয়গুলো, এগুলো তখন সবটা বেসরকারি সংস্থার হাতে চলে যাবে। এই বেসরকারি সংস্থা একটা জায়গায় বসে লাভজনক জায়গাগুলো বেছে নেবেন, সেই জায়গায় গিয়ে বেসরকারি সংস্থা ঢুকবেন। নতুন একটা প্রশাসনিক অর্ডার কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছেন, কোনো বেসরকারি সংস্থা যদি কোনো রাজ্যে ঢুকতে চায়, রেগুলেটরি কমিশন, নিগম বাধা দিতে পারবে না। এবং সেখানে গিয়ে লাভজনক সংস্থা এলাকাগুলো নিয়ে যাবে, অলাভজনক জায়গাগুলো সরকারি কোম্পানির হাতে থাকবে। সেই কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়বে, বেতন দিতে পারবে না। যেমন দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের অবস্থা, এই সম্পর্কে কালকে কোনো প্ল্যানের কথা বলেননি। এই যে গ্যাপ, এই গ্যাপ কাভার করার জন্য প্ল্যানটা কি? প্ল্যান তো নিতে হবে। আমি তো প্রতি বছর ব্যালেন্স শিট দাখিল হবে, প্রতি বছর একটা না একটা দাম বাড়বে। তার জন্য এটা থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা পরিকল্পিত উদ্যোগ,
এটা নেই। আমাদের সময় পরিকল্পিত উদ্যোগ ছিল নিজস্ব উৎপাদন বাড়াও, খরচ কমাও। এখন কি করেছে, এই রাজ্যের ইঞ্জিনিয়ার কর্মচারীরাই বিদ্যুৎ নিগম চালাতেন, লাভজনক সংস্থায় পরিণত করেছেন, পরিষেবা দিতেন, সবটা এখন বেসরকারি হাতে তুলে দিয়েছেন। আপনারা জানেন 5টা ডিভিশন বেসরকারি হাতে তুলে দিয়েছেন। বাকি যেগুলো আছে এগুলো সব টেন্ডার না কি করে ঠিকাদারের হাতে তুলে দিয়েছেন। আপনি কল করবেন, বাড়িতে বিদ্যুৎ নেই, তাহলে কাকে কল করবেন? নিগম না, কিন্তু এখন আপনি বেসরকারি সংস্থাকে কল করবেন কল অ্যাটেন্ড করার জন্য। বেসরকারি সংস্থা এসে বাড়িতে বলে তার খারাপ, এই খারাপ, সেই খারাপ, এটা চেঞ্জ করতে হবে। তাহলে কে দেবে টাকাটা? নিগম দিত। নিগম তো বিদ্যুতের পরিষেবার সঙ্গে যুক্ত। এখানে গিয়ে দেখা যায় গ্রাহকদের থেকে চার্জ আদায় করে নিচ্ছেন। এই যে বেশি টাকাটা নিগমের খরচ বাড়লো, সরকারি ইঞ্জিনিয়ার, নিগমের ইঞ্জিনিয়ার কর্মচারীদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকাদারদের হাতে তুলে। পরিষেবা মুক্তবে পড়েছে এবং দেখবেন গোটা রাজ্যে কোথাও 1 মাস, কোথাও 1.5 মাস, কোথাও 2 মাস বিদ্যুৎ থাকে না, কোথাও 7 দিন বিদ্যুৎ পায় না, কোথাও রাস্তা অবরোধ, কোথাও গিয়ে ঘেরাও, কোথাও গিয়ে যারা বিদ্যুৎ নিগমের স্টাফ সেখানে গিয়ে তারা লাঞ্ছিত হচ্ছেন, দৈহিকভাবে নির্যাতিত হচ্ছেন, কোনো উত্তর দিতে পারছেন না। কি করে উত্তর দেবেন? এটা তো দিয়ে দিয়েছেন ঠিকাদারদের হাতে তুলে। তাহলে এই যে ঠিকাদারদেরকে পেমেন্ট দিচ্ছেন, এ তো ব্যালেন্স শিটে ঢুকছে। তাছাড়া উৎসব ইত্যাদির নামে খরচ হচ্ছে, ব্যালেন্স শিটে ঢুকছে, লস বাড়ছে, গ্রাহকের উপরে সেটা গিয়ে পাস হচ্ছে। এই যে ব্যবস্থাপনা, এটুকু বেসরকারিকরণ করার একটা পদক্ষেপ এসে এটা নিয়েছে এবং আমরা লক্ষ্য করি এটা চলছে এবং এটা দিয়ে ত্রিপুরার যে পরিস্থিতিকে একটা জায়গায় নিয়ে গেছে। এবং সেখানে গিয়ে তারা, আমরা এখনও বলবো আর দেরি না করে, অনেক ক্ষতি হয়ে গেছে ত্রিপুরা। ইমিডিয়েটলি আমাদের নিজস্ব উৎপাদন কেন্দ্র বরমুড়া, রুকিয়া, এটাকে কম্বাইন সাইকেলে কনভার্ট করার জন্য বামফ্রন্ট সরকারের নেওয়া সিদ্ধান্ত এবং গ্যাস ছাড়া শুধু তাপ বিদ্যুৎ, তাপ দিয়ে, কোনো গ্যাস লাগবে না, এই টারবাইনগুলো চালু করে শুধু তাপ দিয়ে আরও এডিশনাল 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, ন্যূনতম 60 থেকে 80 মেগাওয়াট। এই যে প্রজেক্ট, এটাকে কার্যকরী করুক। কয়দিন পরে পরে পত্রিকা বলে আজও 8 বছর হয়ে গেছে, কাজ শুরু হয়নি। ডম্বুর, এটাকে রিনোভেশনের জন্য প্রকল্প গিয়েছে এবং এটা রিনোভেশন করলে এখান থেকেও 15 মেগাওয়াট বিদ্যুৎ আসতে পারে। এখানেই তো একটা গ্রাহকরা রিলিফ পায়, আগামী দিনে রিলিফ পাবে। তো এর জন্য যে ট্রেনিং, সেখানে তো কোনো ট্রেনিংয়ের কথা বলতে পারেননি। যে ডাবল ইঞ্জিনের গভর্নমেন্ট, টাকার তো কোনো অভাব থাকার কথা না, কেন্দ্রের রাজ্যে একই সরকার, সেখানে গিয়ে এগুলোকে কীভাবে একটা জায়গায় নিয়ে আসা যায় সেখানে কিছু বলেনি।